কংগ্রেসে চলছে ক্ষোভ বিক্ষোভ, আর এই ক্ষোভ বিক্ষোভ যারা প্রকাশ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর সাসপেনশনের পর তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক রিজু দত্ত। কি বলছেন তিনি? প্রার্থী হতে 50 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। যেদিন থেকে অভিষেককে বস বলতে বলা হলো, দলের পতন শুরু। দলের কৌশল তৈরি করতে আইপ্যাক কোটি কোটি টাকা নিয়েছিল। গত 6 মাস ধরে দল চালাতো আইপ্যাক, বলছেন রিজু দত্ত। শুনুন আরো কি বলেছেন। প্রতীক জৈন আমাকে ডাকলো গোদরেজ ওয়াটার সাইডের অফিসে, বললো তোমার টিকিট কনফার্ম। আমি বললাম কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। তার ঘর থেকে বেরোলাম, একজন তারই অফিসের শীর্ষস্থানীয় কর্মী, সে আমাকে বললো 50 লক্ষ টাকা দিতে হবে, তোমার টিকিট কনফার্ম হয়ে গেছে, 50 লক্ষ টাকা দিতে হবে। আমার কাছে তো 50 লাখ টাকা নেই, আমি তো এমএলএ না, এমপি না যে আমি বিরাট তোলাবাজি করেছি। কারোর জমি দখলও করিনি, কোনো মেয়ের গায়ে হাত দিইনি, কারোর নামে ফলস পুলিশ কেসও দিইনি, তো টাকা পাবো কোত্থেকে? আমার বউ তার গয়না তুলে দিয়েছিল আমার হাতে, পরের দিন আমার বিবেকে বাঁধেনি বলে বউকে ফেরত দিয়ে দিই সে গয়না। ঘাটালের সাংসদ ডেবরাতে একটাই নাম পাঠিয়েছিল, রিজু দত্ত। আমি 50 লাখ টাকা দিতে পারিনি। 17ই মার্চ দেখলাম ডেবরাতে রাজীব ব্যানার্জির নাম বেরোলো। তিনি কি দিয়েছেন না দিয়েছেন আমি জানি না, আমি সেটা নিয়ে মন্তব্য করব না, কিন্তু আমি তো পাইনি টিকিট। আমরা অভিষেক দাকে দাদা বলতাম। যখন থেকে আইপ্যাক আর ক্যাম্যাক স্ট্রিট বলল বস বলতে হবে না, সেই দিন থেকে দলের পতন শুরু হলো। আর আইপ্যাক একটা বাণিজ্যিক সংস্থা, তারা আমাদের দলের থেকে 100 কোটি টাকা নিয়েছিল স্ট্র্যাটেজি করার জন্য। কিন্তু আমাদের দলের শীর্ষ নেতৃত্বের দোষ এটা বলবো যে পুরো দলটা চালাতো বিগত এই 6 মাস আইপ্যাকের যে ছেলেগুলো এখন তাদেরকে কাজ থেকে বার করে দিয়েছে, যারা জেলার দায়িত্বে ছিল, বলছে দাদা আমরা বিধানসভার রিপোর্ট দিচ্ছি আইপ্যাককে, এই বিধানসভা 10,000 মাইনাস, আমাদের সামনে আইপ্যাক গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিচ্ছে 20,000 প্লাস। বিস্ফোরক প্রাক্তন তৃণমূল মুখপাত্র এই রিজু দত্ত। তবে শুধুমাত্র রিজু দত্ত নয়, মুখ খুলেছেন কোহিনুর মজুমদারও। শোনাবো কোহিনুরের বক্তব্য, আর একই সঙ্গে আপনাদের শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনুন। গত 4 বছর ধরে তৃণমূলের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের একটা বড় পরিবর্তন হয়েছে। যে তৃণমূল স্তরের দল ছিল, ঘাসফুল দল ছিল, সে দল রাতারাতি কর্পোরেট চলে গেছে। আগে তৃণমূল ভবনে অবাধ বিচরণ ছিল সবার, একদম কাঁথি থেকে কালিম্পং থেকে শুরু করে বনগাঁ থেকে গোবরডাঙ্গা থেকে শুরু করে ওদিকে পুরুলিয়ার আদ্রা ঝালদা পর্যন্ত সবাই আসতেন। কখনো বক্সিদা মিট করতেন, কখনো মুকুলদা মিট করতেন, কখনো শুভেন্দু অধিকারী মিট করতেন, কখনো অরূপ বিশ্বাস মিট করতেন, কখনো দোলাদি মিট করতেন, এবং নেত্রীর কাছ অবধি তার কথা পৌঁছে যেত। আজকে আমরা দেখেছি তৃণমূল ভবনে সবেধন নীলমণি একমাত্র বক্সিদা বসে থাকেন, আর একটা ডায়েরি নিয়ে জয়প্রকাশ মজুমদার বসে থাকেন। তার কোনো সুরাহা হয় না, কিচ্ছু হয় না। কোশ্চেন হচ্ছে এই যে আইপ্যাক এদেরকে বড্ড বেশি সম্ভাবনা ধরিয়ে দিয়েছিল সব ক্যান্ডিডেট হবে, এমন সব ক্যান্ডিডেট হওয়ার অ্যাসপিরেন্ট করে দিয়েছিল, আর ক্যান্ডিডেট হয়নি বলে এখন যে যার মতো গালাগাল দিচ্ছে। আবার যারা হয়নি, যাদের অ্যাসপিরেন্ট ছিল বা যারা চেঞ্জ হয়েছে, তারা ক্যান্ডিডেটকে এখন যারা ক্যান্ডিডেট তাদেরকে হারানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। আর এবার আপনাদের একটা ছবি দেখাবো। তৃণমূলের প্রবীণ নেতা, তিনি হাউ হাউ করে কাঁদছেন। কেন? দেখুন, তৃণমূলের সেই প্রবীণ নেতা নির্মল ঘোষ হাউ হাউ করে কাঁদছেন। আর ঠিক কি বলছেন এই প্রবীণ নেতা, শোনাবো আপনাদের। খারাপ লাগছে, দলটাকে শেষ করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতাদের গুরুত্ব দিল না। আমাদের যে বলার জায়গা সেটাও ছিল। কাকে বলবো? একটা সিনিয়র লিডার দাঁড়িয়ে থাকতাম, ধাক্কা দিয়ে পুলিশরা বের করে দিত। প্রতিবারে ইলেকশন আছে, এইবারে বোধহয় দিদি ভাববে আমাদেরকে চেনে। 21 সালেও টিকিট দিল না, পিংলাতে টিকিট দিয়ে কেটে দিল। দলে থাকলে দলের মধ্যে থেকে দলের ভুল তথ্যটা বলার জায়গা নেই। প্রথম ছিল, তারপরে দিদি ডাকতো, বসতো, আলোচনা করতো, তারপরে উঠে গেল। কেন? সেটা কি অভিষেকের জন্য? সমস্ত বিষয়টাই অভিষেকের। শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন। মাসুম সাহেব, যে কথা আপনি আগেও বলছিলেন যে ভোটটা হয়েছে জনতা বনাম মমতা, কেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে গেল? একের পর এক নেতা মুখ খুলছেন, এবং যেভাবে মুখ খুলছেন
কিভাবে দেখছেন? দেখুন, আমি যেটা থেকে বলা শেষ করছিলাম সেখান থেকে শুরু করি আবার। তো এটা মুসলমানরা ভয় দেখেছে, মমতা ভয় দেখেছে, যেটা আপনারা সবাই জানেন, বহু চর্চিত। এক সেকেন্ডে একটা জনগোষ্ঠীটা কি মেজরিটি সেকশনের মানুষকে ঘিরে ধরবে, এই বাইনারি যে সলতে জ্বালিয়েছিল তাতে বিজেপি আগুন জ্বালিয়েছে। ক্লিয়ার? আমি মূল কথা বলি, মাননীয় দাবি করেছিলেন আমি এমন আগামী প্রজন্মের নেতা তৈরি করে গেলাম যারা 5 প্রজন্ম ধরে এই রাজ্যের নেতৃত্ব দেবে। 5 প্রজন্মের নেতাদের কি মাননীয় তৈরি করেছেন? কোন নেতা? ওই রিজুকে তৈরি করেছেন, কোহিনুরকে তৈরি করেছেন, ওই সুপ্রিয়কে তৈরি করেছেন, আবার মাননীয় ববি হাকিম তার মেয়ে প্রিয়দর্শিনী তিনি আবার অমুক বাণী বলেছেন, অমুক বাণী, যে মমতা হচ্ছে ধৃতরাষ্ট্র আর অভিষেক হচ্ছে দুর্যোধন, খোঁচা দিয়েছেন। আয়রে দিদি, আয়রে দিদি। তিনি আর কোরআনে রইলেন না, কোরআন তেলাওয়াত করে সব অমুসলমানদের ইসলামে নথিভুক্ত করাবেন, এটা ছিল বাবার অমৃত বাণী। উনি আর কোরআনে রইলেন না, মহাভারতে চলে গেলেন। উনি আর মক্কাতে রইলেন না, মক্কায় হজ করতে গিয়েছিলেন প্রিয়দর্শিনী। উনি ওনার দিদা প্রদান অনুসরণ করে এখন কি মক্কা থেকে চেতলাতে আসবেন? কোন দিকে যাবেন? এই হলো তৃণমূল। আমি পরিষ্কার করে বলছি, ওনাদের বাড়ির সামনে শুধু একটা শব্দ উচ্চারিত হচ্ছে, চোর 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 চোর। অকল্পনীয়। জানেন, বুদ্ধদেব ভট্টাচার্য তো প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওই পাম এবনির বাড়ির সামনে দিয়ে যখন মানুষরা যেতেন মাথা নত করে যেতেন, ভক্তি শ্রদ্ধায় পবিত্রতায়। কোথায় মাননীয়া, কোথায় সেই বুদ্ধদেব ভট্টাচার্য? আমার মনে হয় গোটা রাজ্যেরই পাপাত্তা হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।